কলকাতায় নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের মাতম। তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার। নিঃসন্দেহে হত্যাকাণ্ড জড়িতরা সবাই বাংলাদেশি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত চলছে বললেন আইজিপি। দুর্নীতির সন্দেহ ফখরুলের। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও একচেটিয়া জয় আওয়ামী লীগ প্রার্থীদের। স্বতন্ত্রদের বিজয় মাত্র 20, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ধান চালের দর নির্ধারণে গড়মিল, বাজার মূল্য বেশি হওয়ায় সরকারি গুদামে বিক্রিতে কৃষকের অনীহা, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আজ, প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা, শোভাযাত্রা সহ নানা আয়োজন চলছে বৌদ্ধ বিহারগুলোয়। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে লাশ হলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নিখোঁজের 9 দিন পর কলকাতার নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটকও করেছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে তা প্রমাণিত। হত্যাকারীরা সবাই বাংলাদেশি বলেও জানান তিনি। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে। আশঙ্কাই সত্যি হলো। ভারতের পশ্চিমবঙ্গ গিয়ে লাশ হলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নিখোঁজের 9 দিন পর বুধবার সকালে কলকাতার নিউ টাউনের এক ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ সময় আটক করা হয় 2 জনকে। তবে এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি দেশটির পুলিশ। স্থানীয়রা বলছেন, বাড়িটি ঘিরে গেল কয়েকদিন পুলিশের আনাগোনা দেখতে পান। দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে। চিকিৎসার জন্য গেল 11 মে দর্শনা গেদে বর্ডার দিয়ে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন সেখান থেকে বের হন এই সংসদ সদস্য। সন্ধ্যায় তার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ফিরবেন না বলে এমন এক মেসেজ আসে। দিল্লি পৌঁছে ফোন করবেন বলে মেসেজে জানানো হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। যে কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এই বিষয়ে। যে খবরটা এসেছে কলকাতা কর্তৃপক্ষ এখন আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি। আমরা আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নিজ বাসভবনে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি এমপি আনারের খুনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমরা, আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না বলেও জানান মন্ত্রী। এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, তথ্যগুলো আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো, কেন খুন হয়েছে। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য। 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বাবা হত্যার বিচার দাবি করেছেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস টরিন। দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই দাবি জানান তিনি। আর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড়ভাবে কাজ করছেন তারা। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, সে করছে। প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে, আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে
প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এদিকে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার মৃত্যুর খবরে তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা, ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ এলাকাবাসী। দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন তারা। সহকর্মী মেহেদী হাসান সবুজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আনোয়ারুল আজিম আনার মৃত্যুর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তার ঝিনাইদহের কালীগঞ্জের বাড়ির সামনে নেতাকর্মী ও প্রতিবেশীর ভিড় রূপ নেয় জনসমুদ্রে। এদিন বাড়ির সামনে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। স্থানীয় ও এলাকাবাসী দীর্ঘদিনের উপকারের কথা প্রকাশ করে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। খুব ভালো ছিল, আমাদের অনেক বিপদ পাস হয়েছে। আর আমি বলেছি কাকা বাসানকে ডাকি, বলেছি আমার ছেলে পুলিশে চাকরি দিতে হবে। আজ আমি দিন পরে কোন পাশারি দাইনি তার শরীরটা কেটে ফেললো, তিনি কারো হাত কাটে। এ সময় এলাকাবাসীর কাছে এমপি আনার কতটা কাছের জনপ্রতিনিধি ছিলেন এবং যে কোনো পরিস্থিতিতে পাশে পেতেন তা উঠে আসে স্থানীয়দের কণ্ঠে। কালীগঞ্জবাসী সব হারিয়ে ফেলেছে, তিনি প্রতিটা জায়গায় তার অবদান ছিল, তার কোনো দিন ছিল না রাত ছিল না, এমন এমপিকে আমরা হারাইছি। ইনার মতো ভালো লোক, এমন এমপি, এমন আমাদের সারা বাংলাদেশ পাওয়া যাবে না। আজকে বা কিছুদিন পর আমরা তার জানাজা নামাজে অংশগ্রহণ করবো, এটা ভাবতে বুকের মধ্যে কেঁপে ওঠে। মৃত্যুর খবরে বাড়িতে জড়ো হয় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান। তার কোনো প্রতিপক্ষ ছিল না, সে থানার সেক্রেটারি ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট। যখন প্রথম সে বিএনপির অত্যাচারে দেশ ছাড়া ছিল, তখন তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। এখানে তার মানুষটাই নির্বাচিত করেছিল, এজন্য এখানে তার কোনো প্রতিপক্ষ নেই। এমপি মহোদয়কে সুপরিকল্পিতভাবে তার রাজনৈতিক জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কতিপয় দুর্বৃত্ত এবং আন্তর্জাতিকভাবে এই খুনের পরিকল্পনা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবশ্যই আমরা এই হত্যার বিচার চাই। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা খুবই সেন্সিটিভলি জিনিসটা দেখছি। এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত হবে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের আওতাভুক্ত হয়ে যাবে। আপনারা ধৈর্য ধারণ করেন, পুলিশ এবং প্রশাসন আপনাদের পাশে আছে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া 10 দিন পর বুধবার কলকাতার নিউ টাউন থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ বিষয়ে আরো তথ্য নিয়ে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়ে কি জানতে পেরেছেন আর পরিবার কিংবা নেতাকর্মীরা কি বলছেন? তন্নি, ধন্যবাদ। আসলে আমি রয়েছি ঝিনাইদহের কালীগঞ্জে, অর্থাৎ যে বাড়ি থেকেই 12 তারিখে সংসদ সদস্য আনোয়ারুল আজিম তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে। এই গোলাপি 3 তলা বিশিষ্ট এই বাড়ি থেকেই কিন্তু তিনি 12 তারিখে বের হয়েছিলেন এবং চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার পার হয়ে কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন এবং কলকাতায় তিনি নিউ টাউন এলাকায় একটি বিলাসবহুল আবাসনে 56 নাম্বার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তিনি সেখানে ছিলেন। 13 তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন, অর্থাৎ 13 তারিখ থেকে তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। তারপরে আজকে 9:30টার দিকে নিউ টাউন এলাকা থেকে কিন্তু তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। এরপর থেকেই কিন্তু আমি তার নিজ এলাকায় রয়েছি। আসলে একাধিক নেতাকর্মীর সাথে কথাও বলেছি। নেতাকর্মীদের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রশ্ন করছে যে কেন বিদেশের মাটিতে কে বা কারা তাকে কিভাবে হত্যা করেছে। তবে স্থানীয়রা বলছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে এবং যা ব্যবসায়িক কোনো শত্রুতার উদ্দেশ্যেই কিন্তু তাকে হত্যাকাণ্ড ঘটনা হতে পারে। আর এই বিষয় নিয়ে কিন্তু এলাকায় এখন তার যে কালীগঞ্জ যে ঝিনাইদহ যে 4 আসন, সেই 4 আসনে কিন্তু নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক কথায় তারা এই সংসদ সদস্যের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমার সাথে একজন স্থানীয় নেতার কর্মী রয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এই আসনের সংসদ আনোয়ারুল আজিম মারা গেছেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে এই যে হত্যাকাণ্ডের কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে বলে আপনারা মনে করছেন? আসলে আমাদের এমপি সাহেব নিতান্ত একজন ভালো মানুষ। কালীগঞ্জের সকলের সাধারণ মানুষের নয়নের মণি তিনি। তার সাথে শত্রুতা হওয়ার কেউ যে তার
এরকম নির্মমভাবে হত্যা করবে এটা আমরা কখনোই কল্পনা করি নাই। ভারতে চিকিৎসার জন্য তিনি যে এই নির্মমভাবে হত্যাকারীদের যারা দীর্ঘ পরিকল্পনা করে এভাবে নির্মমভাবে আমাদের এমপি সাহেবকে হত্যা করেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তাদের এই হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়, পরবর্তীতে এমন জঘন্যতম কাজ যেন করার সুযোগ না পায়। যেমনটি শুনছিলেন আসলে নেতাকর্মীদের এখন দাবি যে আসলে এই যে পূর্ব পরিকল্পিতভাবে সংসদ সদস্য আনারুল আজিমকে হত্যা করেছে যারা, তাদেরকে কিন্তু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। আর এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই যে 12 তারিখে কিন্তু কানের চিকিৎসার জন্য আনারুল আজিম তিনি ভারতে গিয়েছিলেন এবং কলকাতার নিউ টাউন এলাকার একটি বিলাসবহুল আবাসিক এলাকায় উঠেছিলেন এবং সেখানে একটি আবাসনের 56 নম্বর ফ্ল্যাট তিনি ভাড়া নিয়েছিলেন। তারপরে 13 তারিখ থেকে কিন্তু তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ কোনো ধরনের কোনো যোগাযোগ হয় না। তারপরে আজকে সকাল 9:30টার দিকে নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন থেকে কিন্তু তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। আমি এ বিষয়ে যে কালীগঞ্জের যে অতিরিক্ত সার্কেল পুলিশ সুপার রয়েছে তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তারা ধরতে মাঠে কাজ শুরু করেছেন এবং মাঠে নেমেছেন। যত দ্রুত সম্ভব তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, এই ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে আসলে এমপি সংসদ সদস্য আনারুল আজিমের মৃত্যুতে কিন্তু নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া বইছে, স্বজনরাও ভেঙে পড়েছেন এবং সবাই কিন্তু মর্মাহত। তাই তারা বলছেন যে যে কোনো মূল্যে এই যে নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এই ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে সর্বশেষ খবর। তন্নি, ধন্যবাদ আপনাকে তিতাস। দর্শক, সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন ঝিনাইদহ থেকে। ভারতে বাংলাদেশের সংসদ সদস্যের খণ্ডিত লাশ উদ্ধারের পেছনে দুর্নীতির বিষয় জড়িত কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন জাতির জন্য আওয়ামী লীগ সমস্যা, এদের সরিয়ে দেওয়ার বিকল্প নেই। সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মূল দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 তারিখ থেকে 28শে মে থেকে 11 জুন পর্যন্ত। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন পরিকল্পিতভাবে বর্তমান সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় দেশকে। বলেন উপজেলা নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন আলোচনায় রেখেছে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়াতেও, আপনার প্রিন্টিং মিডিয়াতেও। এছাড়া কিন্তু জনগণের কোথাও, বাংলাদেশের কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই। কারণ ইলেকশন ব্যবস্থার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বলেন ক্ষমতা টিকিয়ে রাখতে বাহিনীগুলোর ব্যবহার লজ্জাজনক। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। এখনো তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবেই তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস সেম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে গিয়ে একজন সংসদ সদস্যের নিখোঁজ হওয়া ও পরে লাশ উদ্ধার এ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না। আর কি জাতির সামনে বিএনপি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগই সমস্যা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতির সামনে সমস্যা এই সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বলছে আবহাওয়া অফিস।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও একচেটিয়া জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ১৫৬ উপজেলার মধ্যে ১৩৬টিতে জিতেছেন দলটির নেতারা। বাকিগুলোতে জয় পায় স্বতন্ত্র সহ অন্যান্য দল থেকে। জয় পেয়ে অনেক প্রার্থী সমর্থক তাৎক্ষণিকভাবে করেন বিজয় উল্লাস। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়ন নিশ্চিতে কাজ করার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলছে বিজয় উল্লাস, হচ্ছে বিজয় রথ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জয় পেয়ে এভাবেই উল্লাসে ফেটে পড়েন প্রার্থী ও কর্মী সমর্থকরা। চট্টগ্রামের হাটহাজারীতে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। আর ফটিকছড়িতে চেয়ারম্যান পদে জয় পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরে। তাৎক্ষণিকভাবে রাতেই বিজয় মিছিল করে জয় উদযাপন করেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। এ সময় মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গণ। ফটিকছড়ির মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন যেটি আমি কল্পনাও করতে পারি। সবসময় আপনাদের পাশে থেকে যে কোনো সুবিধা অসুবিধায় সর্বোচ্চ সাধ্য দিয়া থেকে আমি আপনাদের কাজ করে যাব। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ মণ্ডল ৪৪,৬৯৩ ভোট পেয়ে আনারস প্রতীকে জয় ছিনিয়ে নেন। সেই সঙ্গে মিঠাপুকুরে ৪৮,৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন কামরুজ্জামান কামরু। রাতেই তাৎক্ষণিকভাবে তাদের কর্মসমর্থকরা মাতেন বিজয় উল্লাসে। এ সময় বিজয়ী প্রার্থীরা এলাকার উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করার প্রত্যাশা করেন। এদিকে নানা আলোচনা পাশ কাটিয়ে উৎসাহ উদ্দীপনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫৮% মানুষের ভোটে উপজেলা নির্বাচন শেষ হয়। উৎসব মুখর ভোটে দিন শেষে ২৬টি ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক তোফায়েল আহমদ। রাতেই জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন সমর্থকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় চলতি বছরে ধান চালের সরকার নির্ধারিত দাম নিয়ে মিলার ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলাররা বলছেন ৩২ টাকা কেজি দরে ধান কিনে চাল তৈরি করতে খরচ পড়ে ৪৬ টাকার বেশি। সেখানে চালের কেজি ৪৫ টাকা নির্ধারণ করা যথাযথ নয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকদের। ফলে জেলায় এবছর সরকারি ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলায় চলতি বছরে ৩৫,০০০ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩,৬০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে জেলায় নতুন ধান গড়ে তুলতে শুরুও করেছে কৃষকেরা। তবে খোলা বাজারে ভালো মানের এক মণ ধান ১৩০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সরকার প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করেছে ১২৮০ টাকা। তাই সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কম কৃষকদের। ধান প্রায় ১৮-১৯০০ টাকা বেচলে আমাদের আসল টাকা ঘুরে আসবে না। ১২৮০ টাকাতে আমরা সরকারের ধান দেবো না, এই কারণে আমাদের এমনি লস হচ্ছে। এবার সরকার যদি বাড়ায় তাহলে আমরা সরকারকে ধান দেওয়ার প্রস্তুত নেব। চলতি মাসের ৭ তারিখে পরিপত্র জারি হলেও এখনো কুষ্টিয়ার অনেক মিলাররাই চাল দেওয়ার চুক্তিই করেননি খাদ্য বিভাগের সাথে। সরকারের নির্ধারিত মূল্য ৪৫ টাকা দরে চাল দিতে অনাগ্রহ মিলারদেরও। এবার ধানের সঙ্গে চালের আমাদের ইয়েতে আসে হলো ৫০ টাকা কেজি, সেখানে সরকার ৪৫ টাকা কেজি করছে, যার জন্য এবারে মিলারদের চাল দিতে গেলে খুব অনেক কষ্ট হবে। ধানের বাজার যে হিসাবে আছে সে চালের বাজারের এই মুহূর্তে চাল মিলারদের দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। এদিকে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই মিল মালিকরা চুক্তিবদ্ধ হবেন বলেও আশা তাদের। আমরা প্রতিটা ইউনিয়নে আপনার মাইকিং করেছি, হ্যান্ডবিলি দিয়েছি, বিভিন্ন চেয়ারম্যানদের কাছে বলেন, বিভিন্ন জায়গায় আমরা পত্র দিয়েছি এবং বিভিন্ন উঠোন বৈঠকের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি ধান সংগ্রহ সফল করার জন্য। কুষ্টিয়া জেলা এবার সরকারের নিরাপত্তা মজুদ গড়ে তোলার জন্য ধান এবং চাল শতভাগ সংগ্রহ সম্পন্ন করতে পারবে এবং অতিরিক্ত সংগ্রহ সম্ভবত আমরা করে আমাদের যে সকল ডেফিসিট জেলা রয়েছে সেগুলোতে আমরা সরবরাহ করতে সমর্থ হব। বিগত বছরগুলোতে কুষ্টিয়া জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হলেও ধান সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, ধ্যান ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে শান্তি শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি শুরু হয়েছে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার রিপোর্ট। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বুধবার রাঙামাটির রাজবন বিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী কর্মসূচি চলছে। রাজবন বিহারে ধর্মীয় শোভাযাত্রা, বুদ্ধ পূজা, পিণ্ডদান, প্রাতরাশ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা সহ নানা আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভক্তরা। এতে সমাগম ঘটে হাজারো পুণ্যার্থীর। এই পুণ্যময় অনুষ্ঠানে যে আমাদের যে পুণ্য সঞ্চিত হবে, সেই পুণ্যের ফলে আমাদের এখানে যাতে বিশ্বে যাতে শান্তি বিরাজ করে এই কামনা করছি। গৌতম বুদ্ধ একই দিনে, একই তারিখে, একই সময়ে তিনি জন্মগ্রহণ করেন এবং মহাবোধি জ্ঞান লাভ করেন, তারপরে মহাপরিনির্বাণ লাভ করেন। আজকের দিনে আমরা বিহারে আসি, তারপর শিয়ং, তারপর ওই ফুল করি, দান করি। বৈশাখী পূর্ণিমা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ, এটা পুণ্য হয় আর কি। ওটা দিলে জন্ম এই দিনে, মৃত্যু এই দিনে, বুদ্ধ তলাপ এই দিনে, মূলত এই তিনটা কারণে এটা পালন করা হয়। রাজবন বিহার মাঠে ধর্মীয় সভায় আবাসিক ভিক্ষু প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির সহ অন্য ভান্তেরা পুণ্যার্থীদের ধর্মীয় দিক নির্দেশনা দেন। এদিকে খাগড়াছড়িতে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন চলছে। সকাল থেকেই বিহারগুলোতে ছিল পুণ্যার্থীদের ভিড়। সকল বিশ্বের হিত সুখ মঙ্গলার্থে আজকে আমরা ইয়ংত বুদ্ধ বিহারে এসে বুদ্ধ পূজা দিচ্ছি। সবার জন্য প্রার্থনা করা, এই জন্য দেশ মঙ্গলের জন্য, শান্তি, সকল প্রাণী সুখী হোক, এই জন্যই আমাদের এই বুদ্ধ পূজাটা দেওয়া। এই দিনে আমরা বুদ্ধ পূজা করেছি, শিবলী বুদ্ধ পূজা করেছি, উপযুক্ত বুদ্ধ পূজা করেছি, এবং মাকে পূজা করেছি, আমরা পুজোগুলো উৎসর্গ করেছি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির ৯ উপজেলায় শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন ও ধর্মদেশনা। এছাড়াও বিশ্ব মঙ্গল কামনা করে করা হয় সমবেত প্রার্থনা। বিকালে শোভাযাত্রা, ধর্মীয় দেশনা শেষে সন্ধ্যায় বিহারগুলোতে প্রদীপ পূজা ও ফানুস উড়ানো হবে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা সম্পর্কে আরো জানাতে বান্দরবান ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন এবং অপু দত্ত। প্রথমেই যাচ্ছি বান্দরবানে, আছেন সহকর্মী নয়ন। নয়ন, বিস্তারিত জানাবেন আমাদের, বুদ্ধ পূর্ণিমায় কি ধরনের আনুষ্ঠানিকতা দেখছেন আপনি? তনি, আমি আছি বান্দরবানের নাইখংছড়ি উপজেলার দুংরি হেডম্যানপাড়া বুদ্ধ বিহার এলাকায়, যেখানে আজকে যে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার যে তাৎপর্য, সেই তাৎপর্য নিয়ে আমরা আসলে এখানকার যা পুণ্যার্থীরা রয়েছেন, দায়িকা রয়েছেন, তাদের সঙ্গে আসলে কথা বলছিলাম। তারা আজকের দিনটি আসলে নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করছে। আমরা একটু সরাসরি একটু জানতে চাই, এই যে দুংরি হেডম্যানপাড়া বুদ্ধ বিহারের সভাপতি রয়েছেন মংসই প্রু চৌধুরী, তার কাছ থেকে জানতে চাই আজকের দিনটি তারা কি কি আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করছেন। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের দিনটি ইংরাজি বর্ষ হলো 22/5/2024। এই দিনটি হলো আমাদের পবিত্র দিন। আমি আমাদের বুদ্ধ ধর্মীয় যারা অবলম্বী, আমি আমাদের যে আজকের দিনটি বড় মহৎ। কিভাবে বড় মহৎ? আজকের দিনটি হলো আমাদের গৌতম বৌদ্ধ যে যুবরাজ যেদিন বনবাস চলে গেলেন এই পূর্ণিমা, এই পূর্ণিমার দিন তিনি বুদ্ধিত্ব লাভ করেছিলেন। এই পূর্ণিমা দিন তিনি পরিনির্বাণ হয়েছিলেন। তাই আমি আমাদের প্রত্যেকটি বছরে বছরে ন্যায় আজকে যে বুদ্ধ পূর্ণিমা হিসাবে বৌদ্ধিক গাছের নিচে যে বুদ্ধিত্ব লাভ করেছিলেন, তাই আমি আমাদের বুদ্ধ ধর্ম অবলম্বী যারা আছেন চন্দন পানি ওই বুদ্ধি বৃক্ষ গোড়ায় আমরা পানি ঢালে আমরা সুখ শান্তি কামনা করি, যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তি কামনা করি প্রত্যেকটি বছরের। ধন্যবাদ।
এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের নারী পুরুষ রয়েছেন, তরুণরা রয়েছেন, তাদের আজকের দিনটিতে আপনাদের আসলে প্রত্যাশা কি? আসলে আজকের প্রথম দিনটি আমরা পোশাকে আমাদের বুদ্ধ ধর্মীয়দের যারা ডুংরি হ্যান্ডপাড়ায় বাসী যারা দেয়িকা রয়েছে তাদের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করি। তারপরে বুদ্ধ স্নানের পর পঞ্চশীল অষ্টশীল গ্রহণের মাধ্যমে আমরা আজকের এই পবিত্র অনুষ্ঠানটি আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন আজকে যে বুদ্ধ পূর্ণিমার যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা তারা নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে। আমরা দেখতে পেয়েছি এখানে চন্দন জল নিয়ে বিভিন্ন বয়সী নারী পুরুষ এসেছেন, তারা এখানে সমবেত প্রার্থনা করবেন। এখানে যে বট বৃক্ষ রয়েছে, বট বৃক্ষের সামনে গৌতম বুদ্ধের মূর্তি রাখা হয়েছে, যেখানে তারা এই যে জল ছিটিয়ে তারা যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটি পালন করবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন। আসলে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। বুদ্ধ সম্প্রদায়ের যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে এটি একটি বড় একটি ধর্মীয় অনুষ্ঠান। আসলে এই ছিল আমার কাছে বান্দরবানের নাইখুংছড়ি থেকে বুদ্ধ পূর্ণিমার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। তন্নি, ধন্যবাদ আপনাকে। নয়ন, দর্শক আমরা বান্দরবান থেকে খাগড়াছড়িতে যেতে চাই। সেখানকার বুদ্ধ পূর্ণিমার আয়োজন সম্বন্ধে জানাতে আমাদের সহকর্মী অপু দত্ত আছেন। অপু, বুদ্ধ পূর্ণিমার কি ধরনের আয়োজন দেখছেন আপনি? খাগড়াছড়িতে কিভাবে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে জানাবেন আমাদের। ধন্যবাদ তন্নি। আমি আছি এখন খাগড়াছড়ির একটি ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারে। প্রায় 120 বছর পুরাতন এই বৌদ্ধবিহার ঘিরে আসলে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় একটা উৎসব মুখর পরিবেশ এখানে কিন্তু তৈরি হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার পেছনে এখন বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসলে সমবেত প্রার্থনায় যুক্ত হয়েছেন। এই সমবেত প্রার্থনা কিন্তু সকাল থেকে কয়েক ধাপে হয়েছে। এখানে পঞ্চশীল দান, অষ্টশীল দান, এমনকি ধর্মীয় দেশনা সহ নানান আনুষ্ঠানিকতা কিন্তু এখানে সকাল থেকে ধাপে ধাপে হয়েছে। এখন ঠিক 8 ঘন্টা পরে এখান থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আপনারা জানেন যে এটি একটি পূর্ণময় দিন হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানান আয়োজন করে থাকেন। সকাল থেকে খাগড়াছড়ির যে 9টি বিহার আছে, প্রত্যেকটি বিহারে কিন্তু নানান ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা কিন্তু পরিচালিত হয়ে আসছে। তো এই বিহারে যেমন এই আনুষ্ঠানিকতা হয়, গৌতম বুদ্ধের বাণী এবং গৌতম বুদ্ধের যে বিশ্বাস সেগুলো কিন্তু ধারণ করে কিন্তু ধর্মচর্চা এবং নিজেদেরকে কিন্তু সেভাবে ধর্মীয়ভাবে গড়ে তোলার কথা তারা বলেন। এবং এখানে যে দেশনাগুলো দেওয়া হয়, ধর্মীয় গুরুরা যে দেশনাগুলো দিয়েছেন, সেখানে আসলে পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায় বসবাস করে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই বিষয়গুলোকে কিন্তু তারা বারবার বলেছেন। একই সাথে যে পাহাড়ে ভাতৃঘাতী সংঘাত হয়, অস্থিতিশীল পরিস্থিতি বারবার পাহাড়ে আসে, সেখান থেকে আসলে মুক্তির জন্য তারা প্রার্থনা করেছেন। এখানে কিন্তু তারা নানান বয়সের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনারা যদি আমার পেছনে একটু দেখেন যে কিছুক্ষণ পর আসলে ঠিক এই মঙ্গল শোভাযাত্রাটি এই শহর থেকে বের হবে এবং শহরের গুরুত্বপূর্ণ সদর প্রদক্ষিণ করে পুনরায় আবার এই মন্দির প্রাঙ্গণে এসে শেষ হবে। এরপরেও কিন্তু সন্ধ্যার পরে আরো বেশ কিছু আনুষ্ঠানিকতা কিন্তু বিহারে চলমান রয়েছে এবং এই আনুষ্ঠানিকতা আজকে সব বিহারগুলোতেই চলবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে খাগড়াছড়ির সর্বশেষ। তন্নি, অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে ধীরগতি, জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি 30%। সকাল থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে 23 অথবা 24 মে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অধিদপ্তরের দেশ টিভিকে এমন তথ্য দেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। বলেন, সমুদ্র বন্দরে এখনো সতর্কতা জারি করা হয়নি, তবে কালবৈশাখীর কারণে নদী বন্দরগুলোয় 1 নম্বর সতর্ক সংকেত জারি আছে। আজ ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর জেলায় অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরে
একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ সকালে। এর ফলে আমরা বাংলাদেশের যে উপকূল অঞ্চলগুলো সহ দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর আছে সেখানে যে লঘুচাপ সৃষ্টি তার জন্য আমরা একটু সতর্কতা বার্তা জারি করেছি। এই সতর্কতা বার্তায় আমরা বলেছি যে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং তা উত্তর পূর্ব দিকে কিছুটা সরে আসতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে সেই মধ্যে সেই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে সে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। আগামী জুনে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সম্পূর্ণ হয়েছে মাত্র 70% কাজ। এতে ভোগান্তি বেড়েছে সড়কে চলাচলকারীদের। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কথা জানিয়ে কর্তৃপক্ষের আশ্বাস 4-5 মাসের মধ্যেই শেষ হবে প্রকল্প কাজ। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2023 সালের শুরুর দিকে ময়মনসিংহের জিরো পয়েন্ট থেকে মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার সড়কটি 18 থেকে 34 ফুট প্রশস্তকরণের কাজ শুরু হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় 1107 কোটি টাকা। প্রকল্পে মুক্তাগাছার ছত্রাশিয়া থেকে ভাবকির মোড় পর্যন্ত 6 কিলোমিটার নতুন করে হচ্ছে বাইপাস সড়ক। তবে গত বছর কাজ শুরু হলেও এ সড়কটিতে এখনো হয়নি মাটি কাটার কাজ। সেই সঙ্গে অনেকেই পাননি জমি অধিগ্রহণের অর্থ। কাজের এমন ধীরগতিতে ভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এমন ক্ষত সৃষ্টি হয়ে গেছে, মানে আজকে এক লোক যাইতেই ভয় পাইতেছে। পল্লীঘর অবস্থায় প্রতিদিন আপনার একটা দুটো অটো এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দ ও ধুলোবালিতে জনভোগান্তি এখন চরমে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। শহরে যাওন যায় না, জামের লেগে প্রচুর জাম, গেলে ঘন্টা থেকে লেগে যায়, রোদের মধ্যে বয়ে থাকা। রাস্তা ভালো হলে আমাদের সবার জন্যই ভালো এবং আমরা চলাচল করতে পারবো ভালোভাবে। এই জন্যই তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানানো হলো। আমাদেরকে প্রত্যাশা যত তাড়াতাড়ি দ্রুত যত রাস্তার কাজটা যত হয়। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় নির্মাণ কাজে বিলম্ব হওয়ার কথা জানিয়ে আগামী 4-5 মাসের মধ্যে কাজ সম্পন্নের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের জন্য কিছু কাজ এখনো ভূমি অধিগ্রহণ কাজের একটু সময় সাপেক্ষ হয়। আমাদের বাকি কাজগুলো আমরা হয়তো আগামী দ্রুত তার সময় শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দিচ্ছি এবং আশা করতেছি আমরা হয়তো অতি দ্রুত সময়ে কাজগুলো শেষ হয়ে যাবে। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সাথে উত্তরাঞ্চলের সব বিভাগের সংযোগ গড়ে ওঠা এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশটি। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার সূর্যমুখী তেল উৎপাদনে নিয়েছে উদ্যোগ। এই লক্ষ্যে বরিশাল অঞ্চলে এবার সরকার বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ পেয়ে 80 হেক্টরে সূর্যমুখী বীজের চাষ করেছেন 2000 কৃষক, যা থেকে এ মৌসুমে উৎপাদন হবে 120 টন ভোজ্য তেল। এতে কৃষকের পকেটে লাভ ঢুকবে প্রায় 30 লাখ টাকা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। দেশে প্রতি বছর 20,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। তাই 2025 সালের মধ্যে এই আমদানি নির্ভরতা শূন্যের কোটায় নামাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রান্তিক চাষিদের মধ্যে তৈলবীজ উৎপাদন জনপ্রিয় করার কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সূর্যমুখী ফুলের চাষ বাড়াতে এবার দক্ষিণাঞ্চলের 2000 কৃষককে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। পরে তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় সূর্যমুখী ফুলের বীজ, যা দিয়ে 80 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে করা হয় এ ফসল চাষ। ফলন বাড়াতে বিশেষ কীটনাশক ব্যবস্থাপনার তত্ত্ব আবিষ্কার করেছে প্রতিষ্ঠানটি। সূর্যমুখী থেকে সহজে তেল উৎপাদনের নিয়মও জানিয়ে দিচ্ছেন গবেষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল একটি উদ্যোগ নিয়েছে। আমাদের সূর্যমুখীর উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে পারি, এটি কিন্তু তেলের চাহিদা, আমাদের তেল ফসলের যে চাহিদা পূরণে অনেকটা ভূমিকা রাখবে। সূর্যমুখী তেলে যে লিনোলিক অ্যাসিডের পরিমাণ থাকে সেটি হলো 35 থেকে 40% লিনোলিক অ্যাসিড থাকে, যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ফেব্রুয়ারিতে রোপণ করা এ ফসল 3 মাসের মাথায় এখন ঘরে তোলার উপযোগী হয়েছে। প্রতি হেক্টরে 1.49 টন ফলন পাওয়ার আশা করছে চাষিরা। সে হিসেবে কৃষকের পকেটে লাভ থাকবে 30 লাখ টাকা। সূর্যমুখী চাষ এ অঞ্চলের জলবায়ু বান্ধব হওয়ায় ফলন বেশি, তাই কৃষকরা এ ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। আমাদের যে
থাকবে, নির্দেশনা থাকবে, আমাদের সতর্ক দৃষ্টি থাকবে যে কৃষক যেন সময় মতো এই জাতগুলো বপন করতে পারে। পরিবর্তিত আবহাওয়ায় কিন্তু এই ফসলগুলো ভালো হচ্ছে, তার প্রমাণ কিন্তু আমার পিছনের মাঠটি। প্রতি কেজি সূর্যমুখী বীজ থেকে 500 থেকে 600 গ্রাম তেল পাওয়া যায়, যা অন্য যে কোনো তেল বীজ থেকে বেশি। খুচরা বাজারে এ তেল লিটার প্রতি বিক্রি হয় 250 থেকে 300 টাকা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। কলকাতায় নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের মাতম, তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার। নিঃসন্দেহে হত্যাকাণ্ড জড়িতরা সবাই বাংলাদেশি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, তদন্ত চলছে বললেন আইজিপি, দুর্নীতির সন্দেহ ফখরুলের। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও একচেটিয়া জয়ে আওয়ামী লীগ প্রার্থীদের, স্বতন্ত্রদের বিজয়ে মাত্র 20, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ধান চালের দর নির্ধারণে গড়মিল, বাজার মূল্য বেশি হওয়ায় সরকারি গুদামে বিক্রিতে কৃষকের অনীহা, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আজ, প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা, শোভাযাত্রা সহ নানা আয়োজন চলছে বৌদ্ধ বিহারগুলোয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।